আমি যে যতদিন বেঁচে থাকবো মানুষের সেবা করে আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই এবং আশা করি তারা যদি আমাকে উপযুক্ত মনে করে, তাদের সেবক মনে করে, ধানের শীষে ভোট দিয়ে তারা আমাকে বিজয় অর্জনের ব্যাপারে সহযোগিতা করবে। স্বাগত আজকে জেরেসারের নির্বাচনের পথে আয়োজনে। দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব ধরনের সংবাদ জানাতে প্রতিদিন এই সময়ে নিউজ 24 এর পর্দায় আপনাদের সাথে আমরা হাজির হয়ে যাই। আজকের পর্বে আছি আমি নাফিসা হক। প্রতিদিন আমরা একটি করে জেলা এবং তার সকল সংসদীয় আসনের তথ্য এবং তার আদ্যপান্ত জানব। সেই সাথে সরাসরি যুক্ত হয়ে জানব সেই জেলার বিভিন্ন দলের প্রার্থীদের প্রতিশ্রুতি এবং সঙ্গে ভোটারদের প্রত্যাশার কথা। আজকের পর্বে আমরা জানব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম জেলার নির্বাচনের সংবাদ, এবং এই জেলার নির্বাচনের সংবাদ জানাতে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়, তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন। একটু পরিচিত হয়ে নিব জয়ের সঙ্গে। জয়, স্বাগত জানাচ্ছি আপনাকে। দেখতে পাচ্ছি আপনি আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রার্থী এবং ভোটারদের সঙ্গে। আপনি থাকুন আমাদের সাথে, আমরা কিছুক্ষণ পর আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, সহকর্মী নয়ন বড়ুয়া জয় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং তার সাথে অবশ্যই রয়েছেন, আপনারা যেমনটি জানেন, সেই জেলার প্রার্থী এবং সঙ্গে পিছেও রয়েছেন কিছু ভোটাররা। চট্টগ্রামের 8 আসন হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। আর চট্টগ্রাম 8 আসনে এবারে ভোটের মাঠে বলা যায় ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন ভোটাররা। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এই আসনে এবার ক্ষমতার পালা বদলের হাওয়া অনেকটাই লেগেছে, তবে বসে নেই কিন্তু জামাতের প্রার্থীরা। জনপ্রতিনিধি নির্বাচনে বেশ সচেতন এই অঞ্চলের মানুষ, তাদের নিয়ে একটি প্রতিবেদন আমাদের হাতে এসেছে। দর্শক, আমরা একটু সেটি দেখে নেব। কালুরঘাট বিসিক শিল্প এলাকা ছাড়াও বোয়ালখালীতে একের পর এক গড়ে উঠছে শিল্প কারখানা। শিল্প অধ্যুষিত বোয়ালখালী ও চন্দগাঁও এলাকা নিয়ে গঠিত জাতীয় সংসদের 285 নং আসন চট্টগ্রাম 8। এই আসনে মোট ভোটার 5,15,641 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,62,776 জন আর নারী ভোটার 2,52,864 জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ সম্প্রতি ভোটের মাঠে গণসংযোগ করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হন বিএনপির এই নেতা। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আবারও ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন এরশাদুল্লাহ, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। আমি যে যতদিন বেঁচে থাকবো মানুষের সেবা করে আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই এবং আশা করি তারা যদি আমাকে উপযুক্ত মনে করে, তাদের সেবক মনে করে, ধানের শীষে ভোট দিয়ে তারা আমাকে বিজয় অর্জনের ব্যাপারে সহযোগিতা করবে। এই আসনে বিএনপির বড় প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী আবু নাসের। নতুন বাংলাদেশে পরিবর্তনের হাওয়ায় তিনিও বিজয়ের স্বপ্ন বুনছেন। যাতায়াত সমস্যা, তারপরে বেকারত্বের সমস্যা, নারীদের নিরাপত্তার সমস্যা, অনেকগুলো সমস্যা এই অঞ্চলে। আমি ইনজুট মিল এলাকাতে যে অনেক বেকার যুবকরা পড়ে আছে, শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে আছে, এগুলোর কারণে আমি মনে করি 8 আসনে অনেক কিছু আমাদের করার রয়ে গেছে এবং এগুলো আমরা করতে পারবো বলে জনগণ মনে করছে বলে আমাদেরকে এবার আশা করছে। সৎ ও যোগ্য প্রার্থী বাছাইয়ের কথা বলছেন ভোটাররা। আজ আমরা চাচ্ছি সব দলের অংশগ্রহণ একটা সুন্দর অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক। খুব বেশি আশা করি, কারণ এই কালগড় ব্রিজ বোয়ালখালীর উন্নয়নে বড় বাধা হিসেবে এখনো কাজ করে। আমরা এবার চাচ্ছি যার ভোট সে দিবে, নির্দ্বিধায় নিঃসংকোচে নির্বিঘ্নে ভোট সেন্টারে গিয়ে পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দিবে। এদিকে যতই নির্বাচন ঘনিয়ে আসছে ততই নির্বাচনী সহিংসতা বাড়ায় আতঙ্কে প্রার্থীরা। তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার দাবি তাদের। আলহাদি খান, নিউজ 24। দর্শক, চট্টগ্রাম 8 আসন নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখছিলাম। এবারে আমরা কথা বলবো এই 8 আসনের যে প্রার্থীরা রয়েছেন সরাসরি তাদের সঙ্গে আমাদের প্রতিনিধির মাধ্যমে। এবার আবারও যুক্ত হব জয়ের সঙ্গে। জয়, জানাবেন আপনার সাথে কোন কোন প্রার্থী আজ এই অনুষ্ঠানে উপস্থিত আছে এবং তারা নির্বাচনের ডামাডোল কিন্তু বেজে গিয়েছে, নির্বাচনের প্রচারণা তাদের কেমন চলছে এবং এর আদ্যপান্ত। দেখতে পাচ্ছেন আমার পাশে আছেন চট্টগ্রাম 8 আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ। আমার
হাতের বামে আসেন। আমি একটু দেখানোর চেষ্টা করছি। জামায়াতে মনোনীত প্রার্থী আছে ডাক্তার আবু নাসের, আমার পাশে আছেন আমার পাশে আছেন জোবের হাসান আরিফ, আছেন এনসিপির মনোনীত প্রার্থী। তিনজনকে আমরা স্বাগত। আমি আপনাকে দিয়ে একটু শুরু করতে চাচ্ছি। নির্বাচনের মাঠে আমরা দেখছি যখন তফসিল হয়নি, তফসিলের আগে যখন গণসংযোগ করেছিলেন তখন কিন্তু আপনাকে গুলি করা হয়েছিল, যে একটা বিপজ্জনক সংকেত বলে মনে করা হচ্ছে। কি মনে করে সামনে তো গণসংযোগ করবেন, তো কেমন নিরাপত্তা আপনারা চান? ধন্যবাদ। আমি প্রথমে নিউজ 24-এর সকল শ্রোতামণ্ডলীকে শুভেচ্ছা জানাচ্ছি, আমার সহ-আলোচক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক মণ্ডলী যেখানে যারা উপস্থিত আছেন তাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আসলে যে 5 নভেম্বর আমার উপর যে হামলা হয়েছিল, আমি আহত হয়েছিলাম এটাতে, এবং গত কয়েকদিন যে হাদি সাহেবের উপর এখনও উনি মৃত্যুশয্যায় হসপিটালে আছেন, এইটা তো মনে হয় যে সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য, এই জাতীয় ইলেকশনটা না হওয়ার জন্য একটি মহল বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। তো এটাকে সজাগ থাকার জন্য, সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য সরকারের যেরকম দায়িত্ব আছেন, প্রধান নির্বাচন কমিশনের যেরকম দায়িত্ব আছেন, আমাদের রাজনৈতিক দলের যেরকম দায়িত্ব আছে, আমি মনে করি আইন শৃঙ্খলার যে দায়িত্ব আছেন সেটা যদি আমরা সম্মিলিতভাবে পালন করি তাহলে আগামী দিনের আগামী যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেটাকে আমরা সুন্দর করতে পারবো। না হলে এই সংখ্যা থেকে যাবে, কারণ 2টা ঘটনা অলরেডি বাংলাদেশে হয়ে গেছে। আমরা চাই না আর কোনো। জয়, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা কিছুক্ষণ পর আপনার সঙ্গে যুক্ত হচ্ছি। দর্শক, বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ তিনি কথা বলছিলেন। আমরা আবারও যাব প্রার্থীদের কাছে, জানবো তাদের চিন্তা ভাবনা কি রয়েছে এবারের ইলেকশন নিয়ে। তবে তার আগে দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে, নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন জেডএসআরএম প্রেজেন্টস নির্বাচনের পথে। আমরা এ পর্যায়ে আরও একবার যুক্ত হব আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের সাথে। কথা বলবো চট্টগ্রাম 8 আসনের প্রার্থী যারা আছেন তাদের সঙ্গে সরাসরি। জয়, প্রার্থীদের সাথে কথা বলে জানাবেন কি বলছে তারা নির্বাচন নিয়ে। ধন্যবাদ নাফিস আপনাকে। আবু নাসের, আমরা আপনার সাথে আরেকবার একটু কথা বলতে চাচ্ছি। আসলে কেমন আশা করছেন? নিরাপত্তার বিষয়ে বলছেন এটা? হ্যাঁ, কেমন আশা করছেন, নিরাপত্তাটা কেমন চান আপনি? যেহেতু নিরাপত্তার বিষয়ে আসলে সরকারই দেখবে, তো যেহেতু 5ই আগস্ট পরবর্তী অনেকগুলো অস্ত্র মাঠে রয়ে গেছে, এগুলো উদ্ধার করাটা খুবই জরুরি। গোয়েন্দা সংস্থার তৎপরতা বাড়ানো দরকার, এটা আরও বাড়াতে হবে। আর প্রার্থী এবং নিরাপত্তা বাহিনীকে আরও নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে। কেমন আশা করছেন? আমি মনে করি নিরাপত্তা ইনশাল্লাহ আরও পরিবেশ ভালো হবে। অনেকেই আশঙ্কা করছে নিরাপত্তা বিঘ্নিত হবে। আমি মনে করি সরকার জয়ের ব্যাপারে কেমন আশা করছেন? জয়ের ব্যাপারে আমাকে যে কোয়েশ্চেন করছেন, সবাই তো জয় আশা করে। আমি সেই হিসেবে 33 বছর ধরে এই এলাকায় চট্টগ্রাম 8 আসনে জনগণের জন্য আমি কাজ করেছি। চিকিৎসা, সামাজিক কর্মকাণ্ড, বিভিন্ন দুর্গত এলাকার মানুষের পাশে থাকা এবং যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড, গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার জন্য, বন্ধু সংগঠনগুলোকে আরও নির্বাচনমুখী, গণমুখী করার জন্য, সে কারণে আমি শতভাগ আশাবাদী ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। আমার পাশে আছেন এনসিপির মনোনীত প্রার্থী আছেন জোবের হাসান আরিফ। একটু জানতে চাচ্ছি কেমন আশা করছেন? আচ্ছা, প্রথমত আমি একটু ফ্রেমিং করি, সেটা হচ্ছে ধরেন বাংলাদেশে এই মুহূর্তে পতিত স্বৈরাচারী শাসক ছাড়া যে ইন্ডিয়া পলাইতে বাধ্য হয়েছে, তারা ছাড়া বাংলাদেশে কোনো পলিটিক্যাল পার্টি নেই যারা অ্যান্টি ইলেকশন। তো ফলে এই মুহূর্তে ভারতের মদদে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে যাতে সুষ্ঠুভাবে নির্বাচনটা হতে না পারে, এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে ভারত তথা আওয়ামী লীগ। ওই জায়গা থেকে আমরা ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আমরা এই প্রোগ্রাম থেকে আমরা একটা দাবি জানাই, সেটা হচ্ছে বাংলাদেশে ঠিক সময়ে সুষ্ঠুভাবে যেভাবে ইলেকশন হওয়ার কথা ওইভাবে অবশ্যই ইলেকশন হইতে হবে। অ্যাট দ্য সেম টাইম ভারতের এবং আওয়ামী লীগের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য যা যা করা দরকার তা করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এর খুব একটু কাজও আমরা দেখতে পাচ্ছি না। যেমন আমার ভাই এরশাদুল্লাহ ভাইয়ের উপর 5 তারিখ একটা অ্যাটাকের ঘটনা ঘটে, আমরা ওনাকে দেখতে ছুটে যাই হসপিটালে। এটা লোমহর্ষক ঘটনা, আমাদের যে কারোর প্রতি তাইলে হচ্ছে এর ধরনের ঘটনা হইতে পারে, ঠিক আছে। আবার সর্বশেষ দেখলাম আমরা ওসমান হাদির ব্যাপারে সরাসরি তাই সে অ্যাটাকের শিকার হয় এবং তারে সিঙ্গাপুর নানান জায়গায় পাঠানোর কথাবার্তা বলা হচ্ছে। তাহলে এই ধরনের সিচুয়েশন যদি থাকে তাহলে ইলেকশনে আসলে লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা? যদি লেভেল প্লেইং ফিল্ড না থাকে তাহলে ইলেকশনটা কিভাবে ফলপ্রসূ হবে? তারপর আবু নাসের ভাই একটা কথা বলেছেন যে
হচ্ছে অনেকগুলো অস্ত্র এখনো পর্যন্ত বাইরে। এখন এই অস্ত্রগুলো যদি বাইরেই থাকে তাইলে এটা তো ইলেকশনে সামহাও কেউ না কেউ ইউজ করতে চাইবে এবং পতিত আওয়ামী লীগ সরকার এটার ব্যবহার করতে চাইবে, নানানভাবে এটা ইউজ হওয়ার সম্ভাবনা আছে। তো ফলে ওই জায়গা থেকে আমি নির্বাচন কমিশনকে প্রতি এবং ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আমার আহ্বান থাকবে, বাংলাদেশে আগে নিরাপত্তার যে একটা ঐক্যমত্য সিচুয়েশন এটা আগে বাস্তবায়ন করেন, দেন আপনি ইলেকশনের প্রসিডিওরের দিকে আগান এবং ইলেকশনটা ঠিকঠাকভাবে করেন। অনেক ধন্যবাদ। আমরা আশাতুল্লাহর সাথে আরেকবার একটু কথা বলি, একটু জানতে চাচ্ছি, যেহেতু নির্বাচন একেবারে গণিয়ে এসছে, তফসিলের পরে কিন্তু মনোনয়ন জমা শুরু হবে, তো কেমন আশা করছেন আসলে? ধন্যবাদ আপনাকে। আমি তো আল্লাহর উপর বিশ্বাসী, আমি মনে করি আমি শতভাগ আশাবাদী, কারণ আমি গত 2008 সালেও নির্বাচন করেছিলাম সর্বদলীয় জোটের, এবং আমি বিএনপির সাথে জড়িত গত 30-40 বছর থেকে আমি বিএনপির সাথে জড়িত, এবং গত 17 বছর আমি যদিও স্বৈরাচার আমলে অনেক কঠিন ছিল রাজনীতি করা, তার মধ্যেও কিন্তু আমরা জনগণের সেবা করেছি। এবং কোভিড যখন হয়েছিল, এই কোভিডে আমার ব্যক্তিগত পক্ষ থেকে যখন মানুষ কাজ পাচ্ছিল না, কোনো ধরনের ব্যবসা বাণিজ্য অচল ছিল, তখন গরিব মানুষ দিশাহারা ছিল, তখন আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং তখন আমাদের নেতা মুর্শিদ খান সাহেব ওনার পক্ষ থেকে। জয়, আপনি থাকুন আমাদের সাথে, আমরা কিছুক্ষণ পর আবারও যুক্ত হব। ধন্যবাদ নাফিসা। আমরা আরেকবার আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। বোয়ালখালীবাসীর সবচেয়ে বড় সমস্যা হলো কালুগা সেতু। কি মনে করেন, আপনাকে যদি জয় করে সম্ভব কিনা? ইনশাআল্লাহ কালুগা সেতু নিয়ে অনেক প্রত্যাশা, আশা, স্বপ্ন দেখানো, এগুলো দিন শেষ হয়ে গেছে। এই 5ই আগস্টের পর থেকে আমি ব্যক্তিগতভাবে আমার সংগঠনের পক্ষ থেকে এবং আমি লোকজনকে নিয়ে বরাবরই কালুগা সেতুর প্রজেক্ট বাস্তবায়নের জন্য কাজ করেছি, এবং এই সম্প্রতি সময় উদ্বোধন থেকে শুরু করে উদ্বোধনের পর থেকে আমি দৃশ্যমান করার জন্য কাজ শুরু করার জন্য আমি মাননীয় রেল উপদেষ্টা, রেল সচিব, জিএম সবার সাথে যোগাযোগ করে দৃশ্যমান করার জন্য এখন রীতিমতো কাজ করে যাচ্ছি, এবং ইনশাল্লাহ এই সব সেতু আমার জীবন থাকতে এটা যেভাবেই হোক এটা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, আপনার প্রতিশ্রুতি কি? আমার তো নির্বাচন ইশতেহার অনেক বড় ভাই, যেটা দিয়ে বললেন আমি ওটা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে কালুরঘাট সেতু। আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক সরকার বোয়ালখালীর যে কালুরঘাট সেতু এটার ব্যাপারে সদিচ্ছা পোষণ করে না, কারণ তারা মনে করে হচ্ছে একটা থানার জন্য এত বড় একটা ব্রিজ করা সম্ভব না। ওই জায়গা থেকে আমরা আমাদের মতো করে এনসিপির পক্ষ থেকে আমাদের দুজন ছিলেন, অ্যাডভাইজার ছিলেন, ওনাদের মাধ্যমে আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে এটা ইন্টারিম গভর্নমেন্ট যদি এই জিনিসটার বাস্তবায়ন না করে এবং অন্তত না করে, যে স্তম্ভ উদ্বোধনটা না করে, তাহলে এটা কখনো সম্ভব না। এবং এটার ভিতর দিয়ে প্রফেসর ইউনূস যেদিন চিটং আসছিলেন, ওদিনও আমি ওই প্রোগ্রামে, সার্কিট হাউসের প্রোগ্রামে উপস্থিত ছিলাম, এবং এই জিনিসটা যেভাবে সম্ভব করা দরকার ওটার জন্য আমরা কাজ করেছি। এটা ছাড়াও চাঁদগার জন্য যেমন ধরেন, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, কালুঘাট সেতু নিয়ে একটু কথা বলতে যাচ্ছি, কেমন আশা করেন? কালুঘাট সেতু বোয়ালখালীবাসীর একটি দুঃখ, এই দুঃখ অনেক দিনের লালিত, তাদের এই দুঃখ এখনো পর্যন্ত অনেক বছর চলে গেছে। গত স্বৈরাচার আমল 17 বছর তারা কমিটমেন্ট দিয়েছে, কিন্তু কোনো কাজ করেনি। বর্তমানে আমাদের তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম গভর্নমেন্ট কাজ শুরু করেছেন। আমিও রেলওয়ের বিভিন্ন পদস্থ কর্মকর্তার সাথে দেখা করেছি। আমরা এই ব্রিজ, কালুঘাট ব্রিজ, এটা করা আমার প্রধান এবং প্রথম দায়িত্ব। আমি আশা করব যে এই কাজটা যেহেতু যদি এটা ভিত্তিপ্রস্তর হয়েছেন, কাজ শুরু হয়নি, সে কাজ শুরুর ব্যাপারে আমি একটা টিম করে দিব, আমিও থাকবো এই টিমে, যেন লিয়াজও করে কাজগুলি সমাধান করে আমি ব্রিজটা অতি দ্রুত গতিতে কাজ সম্পন্ন করে বোয়ালখালীবাসীর স্বপ্ন মোচন করতে পারে। এবং এই ব্রিজ হওয়ার পর কালুঘাট মানে বোয়ালখালীবাসীর যে স্বপ্ন, এখানে ব্যাপক উন্নয়ন হওয়ার সম্পন্ন হয়েছে, এবং এখানে শিল্পনগর থেকে শুরু করে বেকার সম্মুখের দূরীকরণ থেকে শুরু করে এই কাজগুলো আমরা করতে পারবো। অনেক ধন্যবাদ। তিনজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমার পাশে ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ, আমার হাতের বাম পাশে আছেন ডাক্তার আবু নাসের, আমার হাতের বাম পাশে আছেন জোবায়ের, রয়েছেন হাসান আরিফ, এনসিপির মনোনীত প্রার্থী। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসের কাছে। জয়, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সেই সঙ্গে ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন। দর্শক, জেডএসআরএম প্রেজেন্স নির্বাচনের পথের আজকের আয়োজন আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী দিন নতুন কোনো জেলার নির্বাচনের সবশেষ খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, দেখতে থাকুন নিউজ 24।